হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা তোমাদের টেক্সট বুক ফার্স্ট ফ্ল্যাট থেকে প্রথম যে কবিতাটা রয়েছে সেটা পড়ব। কবিতাটির নাম হচ্ছে ডাস্ট অফ স্নো বাই রবার্ট ফ্রস্ট। তাহলে প্রথমে আমরা অ্যাবাউট দ্য পোয়েট জানব কিছু। About the poet. The poet was born on 1874. কবি জন্মগ্রহণ করেছিলেন 1874 সালে এবং 1963-তে তিনি ইহলোক ত্যাগ করেন। রবার্ট ফ্রস্ট ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট অ্যান্ড উইনার অব 4 পুলিৎজার প্রাইজেস। রবার্ট ফ্রস্ট ছিলেন একজন আমেরিকান কবি এবং তিনি 4টি পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। ফেমাস ওয়ার্কস ইনক্লুড ফায়ার অ্যান্ড আইস, মেন্ডিং ওয়াল, Birches, Out, Nothing Gold Can Stay and Home Burial. ওনার বিখ্যাত কাজগুলোর মধ্যে আছে ফায়ার অ্যান্ড আইস, মেন্ডিং ওয়াল, বিরচেস, আউট, নাথিং গোল্ড ক্যান স্টে এবং হোম বুরিয়াল। His 1916 poem, The Road Not Taken, is often read at graduation ceremonies across the United States. আমেরিকার যুক্তরাষ্ট্রের যখন কোনো সমাবর্তন অনুষ্ঠান হয় ওইসব অনুষ্ঠানে প্রায়ই ওনার বিখ্যাত কবিতা, যেটা 1916 সালে প্রকাশিত হয়েছিল, দ্য রোড নট টেকেন, পাঠ করা হয়। অ্যাজ আ স্পেশাল গেস্ট অ্যাট প্রেসিডেন্ট জন এফ কেনেডিস ইনঅগারেশন, ফ্রস্ট বিকেম আ পোয়েটিক ফোর্স অ্যান্ড দ্য আনঅফিশিয়াল পোয়েট লরিয়েট অব দ্য ইউনাইটেড স্টেটস। রাষ্ট্রপতি জন এফ কেনেডির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অলিখিত রাজকবির মর্যাদা তিনি পেয়েছিলেন। এখন আমরা টেক্সটে চলে যাচ্ছি, টেক্সটটা পড়ব এবং তার সঙ্গে আমরা কবি কি বলতে চেয়েছেন এই কবিতায় সেটা আমরা জানব। এই কবিতার যে থিম সেটা আমরা সংক্ষেপে আমি একটু বলবো। সেটা হচ্ছে, দেখো আমরা প্রায়ই দেখি বা তোমরাও দেখো, যখন আমরা কোনো শুভ কাজে যাই তখন আমরা কিছু বিষয়ে বিশ্বাস করি যেগুলো আমাদের মাথায় একেবারে বসে গেছে। যেমন ধরো আমরা যখন যাচ্ছি, সামনে যদি কোনো বিড়াল হেঁটে যায় বা রাস্তাটা ক্রস করে, আমরা কি করি, একটু সময়ের জন্য থেমে যাই। তাহলে এটা আমাদের আমরা বলবো এটা আমাদের অন্ধবিশ্বাস বা আমাদের মাথায় এটা একেবারে বসে গেছে। বিড়াল রাস্তা ক্রস করলে আমরা ভাবি এটা অমঙ্গলের কিছু চিহ্ন, অশুভ, এই জন্য আমরা একটু সময় থামে মনে মনে একটু প্রেয়ারও করে নিই। তাহলে কবি বলছেন যে এটা ঠিক নয়, এটা যে আমাদের একটা অন্ধবিশ্বাস, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে কিভাবে তিনি সেটা এই কবিতায় দেখিয়েছেন, তাহলে আমরা যখন পড়ব তাহলে আমরা জানতে পারবো। তাহলে চলো টেক্সট শুরু করে দিই। The way a crow shook down on me the dust of snow from a hemlock tree. এখানে দেখো ওয়ার্ড মিনিং আছে, শুক, শেক মানে গাছটা নাড়া যে দিয়েছিল। হ্যামলক, আ পয়জনাস ট্রি উইথ স্মল হোয়াইট ফ্লাওয়ার্স। হ্যামলক হচ্ছে এমন একটা গাছ, এটা বিষাক্ত গাছ, ছোট ছোট সাদা ফুল ফুটে থাকে এতে। The poem is set in a scene where the poet is in a bad mood and is walking by a tree, a hemlock tree. কবিতার শুরুতে আমরা দেখি কবির মন খুব খারাপ, বিষাদগ্রস্ত অবস্থায় তিনি রয়েছেন এবং তিনি হ্যামলক গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হ্যামলক ট্রি ইজ আ পয়জনাস ট্রি। হ্যামলক গাছ হচ্ছে একটা বিষাক্ত গাছ। As he passes by, যখন তিনি যাচ্ছেন, a crow happens to throw some snow dust on him. যেভাবেই হোক একটা কাকের মাধ্যমে সেই গাছ থেকে কিছু তুষারের কণা বলবো আমরা, ওনার উপর এসে পড়ে। এখানে দেখো ডাস্ট যে শব্দটা, এটা কিন্তু ধূলিকণা নয়, এখানে তুষারের কণাগুলো এতটাই ছোট ছোট ছিল যে কবি এই তুষারের কণাগুলোকে ডাস্টের সঙ্গে তুলনা করেছেন। Whether it falls on him, on his head or shoulders is unknown, as there is no specific mention in the poem. তুষারের কণাগুলো কবির মাথায় পড়েছে নাকি ওনার কাঁধে পড়েছে সেটার কোনো উল্লেখ আমরা কবিতায় দেখতে পাই না।
কারণ এখানে তেমন কিছু উল্লেখ করা হয়নি কবিতায়। অলসো দ্য রিডার্স আর লেফট ইন ডাউট অ্যাবাউট দ্য বার্ডস স্পেসিফিক অ্যাকশন। এমনকি পাঠকরা অন্ধকারেই থাকেন যে পাখিটির যে বিশেষ কী কাজ হয়েছিল সেখানে। পাখিটা হোয়েদার দ্য ক্রো ওয়াজ ল্যান্ডিং, এমনও হতে পারে যে কাকটা উড়ে এসে গাছে বসেছিল। শিভারিং উইথ কোল্ড, এমন হতে পারে সে ঠান্ডায় কাঁপছিল। রিঅ্যাডজাস্টিং ইটসেলফ অন দ্য ব্রাঞ্চ অর টেকিং অফ, এমনও হতে পারে সে নিজেকে ভালো করে গুছিয়ে গাছে বসছিল। আবার এমনও হতে পারে যে সে উড়ে গাছ থেকে চলে যাচ্ছিল। মানে যেভাবেই হোক, মানে গাছে নাড়া পড়েছিল। ইট হ্যাপেন্ড টু সেন্ড সাম পার্টিকলস অফ স্নো আপন দ্য অথার, মানে যেভাবেই হোক গাছ থেকে তুষারের কিছু কণা সেই কাকের মাধ্যমে কবির উপর পড়েছিল। হিয়ার দ্য two agents of nature, the hemlock tree and the crow, are signifiers of sadness and gloom, just like the poet's mood was in the opening scene. আমরা জানি কবিতার শুরুতেই তিনি বলেছেন যে ওনার মন খারাপ। তাহলে কিভাবে মন খারাপ সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি দুটো জিনিসের মাধ্যমে। আর দুটো জিনিসই প্রকৃতির দুটো উপাদান, একটা হচ্ছে হ্যামলক ট্রি এবং আরেকটা হচ্ছে দ্য ক্রো। তাহলে কাক এবং যে বিষাক্ত গাছ হ্যামলক ট্রি, এই দুটোই কিন্তু এখানে যে আমরা বলবো দুটোই হচ্ছে অশুভ সূচক কিছু ব্যাপার যেটা আমরা বিশ্বাস করি। কাক হচ্ছে আমরা যে তুলনা করি মৃত্যুর সঙ্গে, স্যাডনেসের সঙ্গে, মৃত্যু, স্যাডনেস, গ্লুম এরকম কিছুর সঙ্গে। বিষাক্ত গাছ যে হ্যামলক ট্রি, সেটাও কিন্তু কোনো সময় কোনো সৌন্দর্য বা সৌন্দর্যের কোনো উপাদান হিসেবে কোনোদিনও চিহ্নিত করা হয় না। এই দুটোই এখানে স্যাডনেস এবং গ্লুম যে দেখাচ্ছে, সে এই দুটো দিয়েই কবি এখানে বোঝাতে চেয়েছেন যে ওনার মন খারাপ। কবিতার শুরুতেই আমরা সেটা বুঝতে পেরেছি। এখন আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি। হ্যাজ গিভেন মাই হার্ট আ চেঞ্জ অব মুড and saved some part of a day I had rued. দেখো রুড অর্থটা আমরা দেখে নিচ্ছি, held in regret. রুড মানে ওই যে হতাশায় ভরা। For reasons unknown, the author was having a terrible day. কোনো কারণ ছাড়াই যে কবির মনটা বিষাদগ্রস্ত ছিল, খুব খারাপ ছিল, মানে ওনার দিনটা এদিন ভালো ছিল না। But the falling of the snow on his head lifted his mood instantly. কিন্তু কবির মাথায় যখন কিছু তুষারের কণা ঝরে পড়ল সেই গাছ থেকে, হ্যামলক ট্রি থেকে, সঙ্গে সঙ্গে ওনার মনটা খুব ভালো হয়ে গেল। He had already spent his day in a bad mood, but the rest of it was saved by the crow and the hemlock tree. প্রথমে ওনার মনটা খারাপ ছিল, মানে দিনের প্রথম কিছু অংশটা খুব খারাপভাবে কেটেছিল। কিন্তু যখন সেই ক্রোয়ের মাধ্যমে, কাকের মাধ্যমে ওনার উপর হ্যামলক ট্রি থেকে কিছুটা তুষারপাত ঘটল, তখন বাকি যে দিনটা ছিল সেটা খুব ভালো হয়ে গেল, মানে ওনার মুডটার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছিল। Generally, hemlock tree and crow are used for negative references, but the poet used them beautifully to portray that inauspicious things can bring joy and happiness too. আমরা জানি, অলরেডি আগেও বলেছি, যে হ্যামলক ট্রি এবং ক্রো এই দুটোই আমরা অশুভ ব্যাপার হিসেবে মানি এবং এটা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। কিন্তু কবি এখানে এই কবিতায়, ছোট্ট একটা কবিতায় খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন কিভাবে অশুভ সূচক জিনিসগুলো আমাদের জীবনে আনন্দ এবং হ্যাপিনেস আমরা বলবো আনতে পারে। তাহলে এটা কিন্তু এমন কোনো কথা নয় যে যেটা আমরা সবসময় খারাপ বলে মনে করি সেটা আসলেই খারাপ। সেটা আমাদের মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা, আসলে সেটা বাস্তবে নাও হতে পারে। কবি এখানে এই ব্যাপারটা ভাঙতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে। One must not take things for granted. সবসময় মনের মধ্যে সেই বদ্ধমূল ধারণা নিয়ে থাকাটা ঠিক নয়। And should be open and accept whichever way the nature chooses to bless us. এবং প্রকৃতি আমাদের কিভাবে আশীর্বাদ ধন্য করতে চাইছে, কোন পথে, সেটা আমাদের মেনে নিতে হবে। কারণ প্রকৃতির চেয়ে বড় কিছুই নেই। মানুষও প্রকৃতির অংশ, প্রকৃতির মতো বড় টিচারও আর নেই। প্রকৃতি আর সব করতে পারে। এবং কবিতায় কবি আরেকটা জিনিস আমাদের বোঝাতে চেয়েছেন, একেবারে ছোট্ট কোনো জিনিস, প্রকৃতির সেই ছোট্ট একটা ব্যাপার
যেটা আমাদের কাছে খুব তুচ্ছ বলে মনে হয়, সেটাও আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারে। এবার দেখো, আমরা সামারিটা একটু দেখে নেব। The short poem by Robert Frost throws light upon the unimaginable healing power of nature and tiny things. এই ছোট্ট এই কবিতায়, ডাস্ট অফ স্নো, এই কবিতায় কবি রবার্ট ফ্রস্ট খুব সুন্দরভাবে আমাদের বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির কি অবিশ্বাস্য হিলিং পাওয়ার রয়েছে। মানে প্রকৃতি ইচ্ছা করলে আমাদের কতটা শান্তি দিতে পারে। প্রকৃতির ছোট ছোট জিনিস, টাইনি থিংসও আমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে, আমাদের চিন্তাধারাকে অনেক পরিবর্তন করতে পারে। ফ্রম আ ব্যাড মুড টু ইল হেলথ, মনের খারাপ অবস্থা থেকে স্বাস্থ্য খারাপ যে কোনো ব্যাপারই হোক, এখানে একটা রেফারেন্স আমি বলবো। ইল হেলথ বলতে তোমরা হয়তো শুনেছ, অনেক সময় আমাদের বাড়ির বড়রা বলে যে আমাদের বায়ু পরিবর্তন করা দরকার। যখন আমাদের শরীর অনেক দিন ভালো থাকে না, অনেক সময় ডক্টররাও প্রেসক্রাইব করে যে আপনি কিছুদিন ঘুরে আসুন। মানে প্রকৃতির কোলে যখন আমরা গিয়ে কাটাই, বায়ু পরিবর্তন করি, তখন আমাদের অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়। মন ভালো থাকলে দেহও ভালো থাকে। দেয়ার ইজ নাথিং দ্যাট কান্ট বি কিওর্ড বাই নেচার। কবি এখানে আরেকটা জিনিসের উপর জোর দিয়েছেন যে প্রকৃতি আমাদের সবভাবেই আমাদের যাকে বলে ভালো করতে পারে, যে এমন কিছু নেই আমাদের যেটা প্রকৃতি পারে না। প্রকৃতির উপর বড় কোনো টিচার নেই, বড় কোনো ডাক্তার নেই। দ্য অথার ওয়াজ এক্সপেরিয়েন্সিং ওয়ান সাচ ব্যাড ডে। কবির জীবনে এমন হয়েছিল, তিনি একদিন মানে একটা দিন খুব খারাপ ছিল ওনার। ওয়েন আ ক্রোস মুভমেন্ট, তখন একটা কাকের যে চলাফেরা, বা আমি বলবো এখানে মুভমেন্ট মানে ওর যে নড়াচড়া, নিয়ার আ হ্যামলক ট্রি, হ্যামলক ট্রি এর কাছে, ডাস্টের যে হ্যামলক ট্রিতে ডাস্ট মানে অফ স্নো ছিল, মানে যে তুষারের ছোট ছোট কণায় সে গাছ ঢেকেছিল, সাদা হয়ে গেছিল, সেই গাছ থেকে কিছুটা তুষার ওনার উপর পড়েছিল। দ্য স্নো ইনস্ট্যান্টলি মেক্স হিম হ্যাপিয়ার। যখন গাছ থেকে তুষারপাত ওনার উপর ঘটল, তখন সঙ্গে সঙ্গে ওনার মনটা আনন্দে ভরে গেল। হিজ ডে গ্যাটস আ লট বেটার। ওনার দিনটা খুব ভালো হয়ে গেল। দাস দ্য সুপ্রিমেসি অব নেচার অ্যাজ আ হোল মেড হিম রিয়ালাইজ হাউ পেটি হিজ প্রবলেম ওয়াজ। এই যে সুপ্রিমেসি অব নেচার, প্রকৃতির যে এই যে বৃহত্তর ভাব, প্রকৃতির এই যে বিশাল সুন্দর ভাব, এই ছোট্ট একটা ঘটনা ওনার মনের যে পরিবর্তন এনে দিল, এটাই তিনি বলতে চেয়েছেন যে ওনার যে প্রবলেম, এটা ছিল একেবারেই সামান্য। প্রকৃতির বিশালতা, প্রকৃতির সৌন্দর্য এতটাই বেশি যে ওনার প্রবলেমটা একেবারে ছোট হয়ে গিয়েছিল। ওনার মনটা সঙ্গে সঙ্গে আনন্দে ভরে গেছিল। দ্য ফ্যাক্ট দ্যাট হ্যামলক ট্রি ইজ পয়জনাস। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে হ্যামলক ট্রি হচ্ছে একটা বিষাক্ত গাছ, কম্বাইন্ড উইথ ক্রো, এর সঙ্গে রয়েছে আবার অশুভ কাক, বিং দ্য ইন্ডিকেটর অফ ডুম অ্যান্ড ফিয়ার। আর এই হ্যামলক ট্রি এবং ক্রো, এই দুটোই হচ্ছে যে ইন্ডিকেটর মানে চিহ্ন হিসেবে আমরা মানি, সেটা হচ্ছে ডুম অ্যান্ড ফিয়ার, ভয়, তারপর আমরা যেটা বলবো যে মৃত্যু, এইসবের সঙ্গে তুলনা করা হয়। আর ইউজড ইন দ্য পোয়েম, এবং এই কবিতায় এই দুটোকেই ব্যবহার করা হয়েছে অ্যাজ দ্য ক্যারিয়ার্স অফ হ্যাপিনেস ইন দ্য লাইফ অফ ন্যারেটার ইজ আইরনিক্যাল। তাহলে কবি এখানে আইরনি ইউজ করেছেন যে এই দুটো জিনিস, হ্যামলক ট্রি এবং ক্রো, এই দুটোই হচ্ছে আমাদের কাছে অশুভের চিহ্ন, কিন্তু এই দুটো মিলে এই কবির জীবনে যে পরিবর্তন এনেছেন, এই দুটো হচ্ছে বাহক, ক্যারিয়ার্স অফ হ্যাপিনেস, বাহক কিসের? আনন্দের। তাহলে কবি এখানে এই যে দুটোর মাধ্যমে আমরা সবসময় বলি অমঙ্গল হয়, কিন্তু কবির জীবনে যে হ্যাপিনেস এনেছে, এই দুটোই অশুভ সূচক ব্যাপার। তাহলে এখানে কবি আইরনি ইউজ করেছেন। দ্য পোয়েট through these objects has tried to highlight that sometimes creatures linked with negative aspects of life can be the bringer of change and happiness. এখানে কবি চেষ্টা করেছেন দেখাতে যে কোনো কোনো সময় যে উপাদানগুলো নেগেটিভ ফোর্সের সঙ্গে যুক্ত, সেগুলোও কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে এবং আনন্দ আনতে পারে। বিং আউটডোরস ইন নেচার, যখন আমরা প্রকৃতির কোলে যাই, যখন আমরা আউটিংয়ে যাই, উইথ অল ইটস আনপ্রেডিক্টেবিলিটি,
ক্যান বেনিফিট এনিওয়ান এনিহোয়ার অ্যাট এনি টাইম। তাহলে যখন আমরা কিছু সময়ের জন্য প্রকৃতির কাছে যাই, খোলা পরিবেশ যাই, প্রকৃতির কাছে গিয়ে একটু শান্তির খোঁজ করি, প্রকৃতি কিন্তু আমাদের সেটা দেয়। যে কোনো মানুষের জীবনে যে কোনো সময় সেই পরিবর্তনটা আসতে পারে। খারাপ মন থেকে ভালো মনে প্রকৃতি একমাত্র আমাদের সেই পরিবর্তন দিতে পারে। প্রকৃতি আমাদের সব কিছু আনন্দ দিতে পারে। তাহলে আজকে এইটুকুই। সবাইকে ধন্যবাদ।